এই পদ্ধতিটা চালু হয়, তাহলে প্রতিটি ভোট মূল্যায়িত হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের একটা বড় কন্ট্রিবিউশন করার সুযোগ থাকবে। এই পিআর পদ্ধতিটা এখন সারা বিশ্বে প্রায় 91টা দেশে চালু আছে। এটা প্রথম চালু করেছিল বেলজিয়ামে 1899 সালে, কিন্তু আমাদের দেশের জন্য এটা কতটুকু কার্যকরী হবে এটা ভবিষ্যৎ ভালো জানে। কারণ এটার ফাঁকফোকরে আবার কোনো দুর্বৃত্তায়ন হয় কিনা এটাও দেখার বিষয় আছে। তবে আশা করা যায় যে অন্য পদ্ধতির চেয়ে একটু ভালো হতে পারে। এক ভাই প্রশ্ন করেছেন যে পিআর পদ্ধতি কি, আগামী নির্বাচন হবে পিআর সিস্টেমে, এ নিয়ে পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলের অবস্থান দেশ ও জাতির জন্য কোনটি কল্যাণকর হবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মাবাদ। এক নম্বর কথা, প্রথম কথা, যেই প্রথাগত পদ্ধতিতে ইলেকশন হয়, নির্বাচন হয়, যে ডেমোক্রেসি আমাদের দেশে চালু আছে, এই ডেমোক্রেসি ইসলাম কখনোই সমর্থন করে না। এটা আমি বারবার বলেছি, বহুবার বলেছি। এই ডেমোক্রেসি এটা হলো পশ্চিমাদের আবিষ্কার করা ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বিপদে পড়ে মন্দের ভালো হিসাবে আমরা এটাকে গ্রহণ করি। আলেম ওলামারা এটার পক্ষে কখনোই বলে নাই, ভবিষ্যতেও বলার কোনো সম্ভাবনা নাই। কারণ এই ডেমোক্রেসি মানুষদেরকে এমন কিছু ভালো কিছু উপহার দিতে পারে না যেই ডেমোক্রেসি ইসলাম দিয়েছিল। ডেমোক্রেসি, ইসলামিক ডেমোক্রেসি আর এই ডেমোক্রেসির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন যেটার মধ্যেই আমরা আছি, যেটা নিয়ে আছি মন্দের ভালো হিসেবে, সেখানে দুটো পদ্ধতি চালু আছে। আমাদের দেশে যে পদ্ধতিটা চালু আছে সেই পদ্ধতিটা হলো একরকম পদ্ধতি যেটা বহু বছর ধরে আমাদের কাছে আমরা লালন করে আসছি। সেখানে হলো যে যত সিট পাবে, আসন পাবে, সে সরকার গঠন করবে। যার বেশি সংখ্যা, সে সংখ্যা অনুপাতে, সংসদের সংখ্যা অনুপাতে তিনি সরকার গঠন করবেন। এই পদ্ধতি প্রাচীন পদ্ধতি, এভাবেই চলে আসছে। কিন্তু এটা কতগুলো নেগেটিভ দিক আছে। আসলে যে কোনো জিনিসেরই নেগেটিভ পজিটিভ দিক আছে। আমরা এখন দেখি যে সারা বিশ্ব জুড়ে এই নির্বাচন পদ্ধতিটা, ডেমোক্রেসিটা কিভাবে বিল্ড আপ হয়েছে। আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা, এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বা এটা যেটাকে বলে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন। আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদের দেশে আগে কখনো চালু ছিল না। এটা যদি হয় তাহলে রাজনৈতিক দল এবং জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে তারা আসন পেয়ে যাবে। তাহলে কি হবে? সকল ভোটারের ভোটটাই মূল্যায়িত হবে। এই হলো এই ভোটের সুফল। এবং একটা ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্বমূলক সংসদ পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে কোনো দল যদি ধরেন শতকরা 10 ভোট পায়, তাহলে সংসদে তার আসন হবে শতকরা 10। এই হিসেবে আপনি যত ভোট পাবেন শতকরা হারে আপনার সংসদীয় আসন ভাগ বাটোয়ারা করে নির্বাচন কমিশন নির্ধারণ করে দিবে। বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন আগ থেকে যে পদ্ধতিটা চালু ছিল সেটা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি এইচপিটিপি। এইচপিটিপি পদ্ধতি যেটা, এটা বর্তমানে চালু আছে। তার মানে হলো যে দল যত বেশি আসন পায় সংসদে সেই নেতৃত্বের চেয়ারে বসবে, প্রধানমন্ত্রী হবে, সরকার গঠন করবে। কিন্তু এই পদ্ধতিতে কতগুলো জটিলতা আছে। সেটি হলো অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব সেখানে বিকশিত হয় না। অধিকাংশ ভোটারদের মানসিকতা সেখানে প্রকাশিত হয় না। দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। 2001 সালে যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি পেয়েছে 40.86% ভোট। আর ভোট পেয়ে সেই সময় তাদের সংসদে আসন সংখ্যা ছিল 193টা। আর সে আমলে আওয়ামী লীগ মোট ভোটের 40.22% ভোট তারা পেয়েছে। আর এর বিপরীতে তারা সংসদে আসন পেয়েছে মাত্র 62টা। অথচ দেখেন পার্সেন্টেজ কিন্তু খুব বেশি নয়।
তাইলে বোঝা গেল যে এত ভোট পাওয়ার পরেও তারা পায় নাই কেন? যেহেতু যে আসনগুলোতে যত আসনগুলো পাশ করার কথা অত আসন কিন্তু বিএনপি নিয়ে নিছে। কিন্তু ভোটের যদি আপনি হিসাব করেন মাথা পিছু, তাহলে কিন্তু রেশিও একেবারে কম ছিল। অর্থাৎ আওয়ামী লীগের ভোট কোনোভাবেই কম ছিল না। 40.86 যদি হয় তাহলে 4.86 আর 4.22, তাহলে ভোটের মাত্র 60% ভোট বা আরো কম ভোট বেশি পেয়ে বিএনপি কিন্তু তখন সরকার গঠন করে ফেলেছে, যেহেতু তাদের আসন সংখ্যা ছিল 193। কিন্তু সেটা যদি পিআর পদ্ধতিতে হইতো তাহলে কিন্তু এত আসন পাওয়ার কোনো সুযোগ ছিল না, বরং 100 বা তারও বেশি আসন তখন আওয়ামী লীগ পেয়ে যেত যদি পিআর পদ্ধতিতে হইতো। এবার দেখেন 2008 সালের হিসাবটা। 2008 সালে আওয়ামী লীগ মোট ভোটের 48.04 ভোট পেয়েছে। এখানে তার আসন পেয়েছে 230টা, আর বিএনপি পেয়েছে 32.50% ভোট। কিন্তু এর বিপরীতে বিএনপি পেয়েছে 30 সিট আর আওয়ামী লীগ পেয়েছে 230 সিট। তাহলে যদি এটা পিআর পদ্ধতিতে হইতো, এখানেও কিন্তু বিএনপির একটা ভারসাম্যপূর্ণ আসন সংখ্যা, সে প্রায় 100-এর কাছাকাছি পেয়ে যেত, কিন্তু এখন পেল না। কারণ হলো যে এই আসনে যে বেশি ভোট পেয়েছে সে পাশ করেছে। এটা ধরেন একটা আসনে যদি 5টা দল অংশগ্রহণ করে, ধরেন একটা আসনে 5টা দল অংশগ্রহণ করলো, তো 5টা দল অংশগ্রহণ করলে একটা দল 25% ধরেন ভোট সে পেয়ে গেল, আর বাকি 4টা মিলে 75% ভোট পেল। কিন্তু যেহেতু উনি 25% পেয়ে ফার্স্ট হয়ে গেছেন, উনি এই আসনের মালিক হয়ে গেলেন। বাকি ওই 75% লোক কিন্তু এখানে কোনো কন্ট্রিবিউশন করার কোনো সুযোগ নেই। এই হলো আমাদের প্রচলিত পদ্ধতি আর পিআর এর মধ্যে পার্থক্য। এই পিআর পদ্ধতিটা এখন সারা বিশ্বে প্রায় 91টা দেশে চালু আছে। এই 170টা দেশের গণতান্ত্রিক দেশ 170টা আছে পুরো ওয়ার্ল্ডে। এই 170টার মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে, যেটা মোট দেশের 54%। এটা প্রথম চালু করেছিল বেলজিয়ামে 1899 সালে। চালু করে এটা মানে প্রথম চালু হয়েছিল বেলজিয়ামে। এরা কিন্তু অন্যরকম ট্রেনিং প্রাপ্ত মানুষ হিসাবে এদের অবস্থান কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত। যে একটু আগে বলছিলাম নৈতিকতা, মানবিকতা, এ সমস্ত বিষয়গুলো আমাদের থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চেয়ে তাদের অনেক অনেক বেশি উন্নত। এই পিআর পদ্ধতিটাও মূলত ওই ভদ্র মানুষদেরই ভোটিং পদ্ধতি, কিন্তু আমাদের দেশের জন্য এটা কতটুকু কার্যকরী হবে এটা ভবিষ্যৎ ভালো জানে। কারণ এটার ফাঁকফোকরে আবার কোনো দুর্বৃত্তায়ন হয় কিনা এটাও দেখার বিষয় আছে। এটা একবারে বলে দেওয়া যায় না যে পিআর এমন একটা পদ্ধতি যে পদ্ধতির কারণে সামনের এই পদ্ধতি অনুসরণ করলে সামনে নির্বাচন শতভাগ ভালো হবে, সকল মানুষের জন্য কল্যাণকর হবে। এটা আসলে গ্যারান্টি দিয়ে এই দেশে বলা খুব কঠিন। তবে আশা করা যায় যে অন্য পদ্ধতির চেয়ে একটু ভালো হতে পারে, এবং এটা মনে হয় একটু পরীক্ষামূলকও চালু করা যেতে পারে। দেখা যাক কি হয়, এই পদ্ধতিতে আমরা কতটুকু অভ্যস্ত হই। কারণ আমরা যেহেতু নৈতিকভাবে অবক্ষয়ের মধ্যে আছি, এইখানেও কোনো একটা ফাঁকফোকর তৈরি করার কোনো ব্যবস্থা করব কি না আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ আমরা সব জায়গায় ফাঁক খোঁজার ওস্তাদ। বলা যায় না যে এই পদ্ধতিটাকে আবার খুব খারাপ একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা অবস্থা তৈরি হয়ে কিনা হতেও পারে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যদি এই পদ্ধতিটা চালু হয় তাহলে প্রতিটি ভোট মূল্যায়িত হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের একটা বড় কন্ট্রিবিউশন করার সুযোগ থাকবে। এই ভোটগুলির মূল্যায়ন না হওয়ার কারণে এবং কালো টাকার ছড়াছড়ির কারণে এখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটও দিতে চায় না। যদি এভাবে বিষয়টা শতভাগ নিশ্চিত করা যায় তো মনে হয় ওই যে আসন বিক্রির একটা মানে ইলেকশনের আগে যে কে কোন আসনে দাঁড়াবে, নির্বাচনের প্রার্থী হবে, এই জন্য যে দলীয় একটা বেচা কেনার হিড়িক পড়ে, এটা মনে হয় কিছুটা ভাটা হতে পারে। এবং ইলেকশনের সময় প্রতিটা আসনে যে কালো টাকার ছড়াছড়ি,
এটাও বোধহয় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পরবর্তীতে আবার যখন দল আবার নিয়োগ দিবে যে আমি 10% বা 20% সংসদীয় মানে সাংসদ আমরা নিয়োগ দিব, যেহেতু আমরা ওই পরিমাণ ভোট পাইছি, তখন নৈতিকতাহীন দল হলে কিন্তু আবার ওইখানে আরেকটা বাণিজ্য হবে। বাণিজ্যের রাস্তা কিন্তু বন্ধ হবে না। তখন ধরেন একটা দল মনে করবে আমি 60টা আসন পাইছি, এখন ক্যান্ডিডেট আছে 200 জন, আমি এমপি হতে চাই। তখন দল চিন্তা করবে যে এই তো সুযোগ, কে কত টাকা দিতে পারেন দেন, আপনার কাছে বিক্রি করে দিব, কারণ 60টা তো আমার আছে, এখন বিক্রি করতে থাকি, যত করে বিক্রি করা যায়। সেখানে সচিব বা ইয়ারা থাকবে, দলের সেক্রেটারিরা থাকবে, সভাপতিরা থাকবে, তার সাংগঠনিক সম্পাদক থাকবে, তাদের একটা পোয়া বারো হওয়ার সুযোগ থাকবে আর কি, পকেটটা বাড়ি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে। এটাকেও আপনি মানে পিআর পদ্ধতিতে একেবারে এটা খুবই ভালো কিছু হবে। আমরা প্রথমে আমি বলছি যে নৈতিকতায় যেহেতু উত্তীর্ণ হইতে পারি নাই, কতটুকু আমরা ভালো করতে পারবো এটা আল্লাহ তাআলাই ভালো জানে। ভালো মানুষ না হয়ে পদ্ধতির পরিবর্তনে কোনো লাভ নাই। সেখানে আবার বড় বড় লোক যেগুলি আছে, পাবলিক কিন্তু দুর্নীতি জড়ালো না, জড়াবে কারা? যারা পার্টির প্রধান, পার্টির সেক্রেটারি, পার্টি বিভিন্ন পদে আছে সেন্ট্রালি, তারা কিন্তু ঠিকই দুর্নীতিতে জড়িয়ে পড়বে, যেহেতু একটা বড় সুযোগ আছে দুর্নীতি করার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।